আমি তো কখনো ওনার কোনো দায়িত্ব নেইনি, না আঁচলে বেঁধে রেখেছি, না কখনো ওনাকে খুশি করার চেষ্টা করেছি। তবে কি উনি অন্য নারীর দিকে মন দেবেন? জবার হৃদয় জুড়ে উদ্বেগের ঘূর্ণাবর্ত শুরু হয়। তার চোখে মুখে দেখা যায় অস্থিরতার ছাপ। আর এক মুহূর্ত নিজের ভাবনার ভার সইতে না পেরে হঠাৎই উঠে দাঁড়ায়। রুকাইয়ের দিকে তাকিয়ে বলে, আপাজান, আমি এখন আমার কক্ষে যাই। জবা কথাটি বলে আর এক মুহূর্ত বিলম্ব না করে দ্রুত পায়ে নিজ কক্ষে প্রবেশ করে। কিন্তু দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তার চোখে পড়ে শেহবাজের কঠোর গুরু গম্ভীর অবয়ব। পেছনে হাত বাঁধা স্থির ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে, যেন ঘরটিকে নিজের উপস্থিতির ভারে নত করেছে। শেহবাজের চোখ জবার উপর পড়তেই তার কণ্ঠস্বর নেমে আসে গভীর কঠোর সুরে। এতক্ষণ কোথায় ছিলে? জবা তার কণ্ঠের শীতলতায় এক মুহূর্ত দমে যায়, কিন্তু নিজেকে সামলে নিয়ে তৎক্ষণাৎ উত্তর দেয়, রুকাইয়া আপার সাথে ছিলাম। জবার নির্লিপ্ত প্রতিউত্তরে শেহবাজের চোখের দৃষ্টি আরো কঠিন হয়। তার ঠোঁটের কোণে এক কঠিন রেখা ফুটে ওঠে, কণ্ঠস্বর আরো গাঢ় হয়। ফুল, এই মুহূর্তে তোমার নিজ কক্ষে থাকার কথা ছিল। নিজের স্বামীর জন্য অপেক্ষা করা উচিত ছিল, কিন্তু তুমি তা করনি। তারও পূর্বে ওখানে অবস্থান করার জন্য আমার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল, সেটাও করনি। এবার বলো তো, এর জন্য তোমায় কি শাস্তি দেয়া যায়? শেহবাজের এহেন কথায় জবার বুকের ভেতর কেঁপে ওঠে। ভয় আর অস্বস্তির মিশ্র অনুভূতি নিয়ে সে ধীরে ধীরে শেহবাজের দিকে এগিয়ে যায়। তার গা ঘেঁষিয়ে দাঁড়িয়ে শেহবাজের গায়ে জড়ানো শালটা সন্তর্পণে খুলে দিতে দিতে নরম স্বরে ফিসফিস করে বলে ওঠে, আমাকে মাফ করুন, দ্বিতীয়বার এমনটা আর হবে না। জবার কণ্ঠের সেই কোমলতায় শেহবাজ কিছুক্ষণ তার দিকে কঠিন চোখে তাকিয়ে থাকে। তারপর ঠান্ডা গলায় বলে ওঠে, তুমি তো বড় হয়ে যাচ্ছ জবা ফুল, এখন দেখছি কথা বলাটাও শিখে গেছো, বুঝদার হয়ে উঠছো ধীরে ধীরে। শেহবাজের কথায় জবার ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা খেলে যায়। চোখে দুষ্টুমি ঝলক দিয়ে সে সব প্রতিভ কণ্ঠে বলে, জমিদার গিন্নি হয়ে কি করে অবুঝ থাকি। জবার কথার শেষ হতেই সে শেহবাজের শক্ত হাতে নিজের আঁচল জড়িয়ে বেঁধে দিতে থাকে, যেন সেই আঁচলই শেহবাজকে শিকল বন্দি করবে। তার এই আচরণে শেহবাজের ভ্রু কুঁচকে ওঠে, কণ্ঠে ক্ষীণ বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ে দেয়। এটা কি করছো? জবা তার কাজ থামায় না, নরম স্নিগ্ধ কণ্ঠে জবাব দেয়, স্বামীকে আঁচলে বেঁধে রাখতে হয়, তাই বেঁধে রাখছি। জবার মুখ থেকে এহেন কথা শুনে শেহবাজের চোখ আরো সংকীর্ণ হয়। তার দৃষ্টিতে প্রশ্নের ঝলকানি, কণ্ঠে চাপা কৌতূহল। এই কথা তোমাকে কে বলেছে? জবা থামতে থামতে একটু হেসে উত্তর দেয়, আমাকে কেউ বলেনি, রুকাইয়া আপাজানকে তার দাসী বলেছে। জবার কথায় শেহবাজ এক দীর্ঘ ভারী নিঃশ্বাস ছাড়ে। তারপর ঠান্ডা কণ্ঠে বলে, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। জবা অবাক হয়ে শেহবাজের দিকে তাকায়, চোখে বিস্ময়ের ছায়া। ধীরে ধীরে জিজ্ঞেস করে, কোন কথা? শেহবাজ ঠান্ডার নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দেয়, তোমার বুঝদার হওয়ার কথা। কেন? জবার প্রশ্নের উত্তর না দিয়ে শেহবাজ তার কোমরে শীতল অথচ শক্ত হাত রেখে এক ঝটকায় কাছে টেনে নেয়। শেহবাজের সেই শীতল স্পর্শে জবার সারা শরীর এক লহমায় শিহরিত হয়ে ওঠে, যেন শীতলতার গভীরে লুকিয়ে থাকা কোনো অনির্বচনীয় উত্তাপ তার রক্তে ছড়িয়ে পড়ছে। জবার নিঃশ্বাস আটকে আসে বুকের মধ্যে। ঠিক তখনই শেহবাজের গম্ভীর কণ্ঠস্বর জবার কানের পাশে ভেসে আসে। তার স্বর নরম হলেও সেই নরমতার আড়ালে ছিল অব্যক্ত এক কঠোরতা। আঁচড়ে বেঁধে রাখা মানে শুধু গায়ের কাপড় জড়ানো নয় হাসির ছানা, এর অর্থ হচ্ছে ভালোবাসা দিয়ে স্বামীকে এমনভাবে বেঁধে রাখা যাতে সে অন্য কিছু ভাবতেও না পারে। শেহবাজের এহেন কথার তীব্রতায় জবার লজ্জায় লাল হয়ে যায়। সে আর নিজেকে সরিয়ে না নিয়ে শেহবাজের বুকের সাথে পুরোপুরি মিশে গিয়ে তার পাঞ্জাবির কাপড় শক্ত করে মসৃবদ্ধ করে ধরে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। শেহবাজের শক্ত বাহুতে বন্দী হয়ে সে কোনো প্রতিবাদও করতে পারে না। হঠাৎ শেহবাজ তার মুখখানা ধরে উপরে তোলে আর নিজেকে কঠিন পুরুষালী অধরের প্রগাঢ় স্পর্শ রাখে জবার রক্তিম অধরে। এই স্পর্শ তার কাছে প্রথম নয়, কিন্তু প্রতিবারই শেহবাজের এই ঘনিষ্ঠতা জবার সত্তাকে কাঁপিয়ে দেয়। তার অন্তরের গভীরে এক অজানা স্রোত বয়ে যায়। জবা চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলে, যেন এই মুহূর্তকে নিজের ভেতর আটকে রাখতে চায়, আবার তা থেকে পালাতেও চায়। তার মুষ্টিবদ্ধ হাতের চাপ যত শক্ত হয়, শেহবাজের অধরের স্পর্শ ততটাই গভীর, ততটাই দাবিদার হয়ে ওঠে। শেহবাজের এই উন্মাদনা জবার ভেতরে সমস্ত প্রতিরোধ ভেঙে দেয়। প্রতিটি স্পর্শ, প্রতিটি আলিঙ্গন তাকে আরও দুর্বল করে দিচ্ছে। সে বারবার মিলিয়ে যাচ্ছে শেহবাজের ভালোবাসার
নেশার ভারে। কিছুক্ষণ এভাবে কাটার পর হঠাৎ শেহবাজ জবার শরীর থেকে নিজেকে সরিয়ে নেয়। তার চোখে অদ্ভুত এক দীপ্তি, কিন্তু মুখে সেই চিরচেনা গম্ভীরতা। দুকদম পিছনে সরে গিয়ে শীতল কণ্ঠে বলে ওঠে, অনেকটা সময় হয়েছে, যাও শুয়ে পড়ো। জবা ধীরে ধীরে চোখ খুলে তাকায়। তার চোখে রাতের সমস্ত ক্লান্তি জমে আছে। অধরে এখনও শেহবাজের স্পর্শের উষ্ণতা জলজল করছে। ক্লান্ত কণ্ঠে ফিসফিস করে জিজ্ঞেস করে, আপনি ঘুমাবেন না? একটু পর, তুমি আগে শুয়ে পড়ো। এই কথাটি বলে সে দৃঢ় পায়ে কক্ষ থেকে বারান্দায় দিকে চলে যায়, যেন অন্ধকার রাতের ভেতর হারিয়ে যেতে চায় নিজের অদৃশ্য ভাবনার সাথে। আর জবা দাঁড়িয়ে থাকে হৃদয়ের গভীরে শেহবাজের স্পর্শের উষ্ণতা নিয়ে। সেই রাতের নিস্তব্ধতায় নির্জন কক্ষে নীরবতা ভেদ করে রুকাইয়া হাঁটুতে থুতনি ঠেকিয়ে স্থির দৃষ্টিতে অপেক্ষা করছে জুনায়েদের আগমনের। কারণ মূলত সে এখন জুনায়েদ নামক পুরুষটির অর্ধাঙ্গিনী। তাই এই অপেক্ষা। কিন্তু সময় যেন তার নিষ্ঠুরতায় আরও কঠিন হয়ে উঠছে। রজনী ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে, অথচ জুনায়েদের উপস্থিতির কোনো আভাস নেই। সারাদিনের ক্লান্তি অবশেষে রুকাইয়ার ইচ্ছাশক্তিকে পরাস্ত করে। তার অবসন্ন দেহটি নিথর হয়ে ঢলে পড়ে নিদ্রার অচিন গহ্বরে। কিছুক্ষণ পর ভারী নীরবতাকে চিরে দরজা ধীরে ধীরে খুলে যায়। জুনায়েদ নিঃশব্দ পদক্ষেপে কক্ষে প্রবেশ করে। তখনই রুকাইয়ার ঘুমন্ত অবয়ব তার দৃষ্টি কাড়ে। তার ঠোঁটে অজান্তেই এক মৃদু হাসির রেখা খেলে যায়। ফের সেই হাসির রেখা বজায় রেখে রুকাইয়ার অতি নিকটে গিয়ে দাঁড়ায় সে। নীরবভাবে তাকিয়ে থাকে তার কক্ষ অবস্থানরত সেই চাঁদের পানে, যাকে পাওয়ার আশা সে প্রায় হারিয়েই বসেছিল। ফের মুগ্ধতায় বশ হয়ে জুনায়েদ নিজ হাতটা বাড়িয়ে স্পর্শ করতে চায় রুকাইয়ার ঘুমন্ত বুকটা। কিন্তু সেই ক্ষণিক প্রশান্তি দীর্ঘস্থায়ী হয় না। নিজ হাতের পানে খানিকক্ষণ তাকিয়ে থেকে গুটিয়ে নেয় জুনায়েদ। ফের ধীর পায়ে গিয়ে দাঁড়ায় কক্ষের দর্পণটির সম্মুখে। দর্পণের প্রতিফলনে ফুটে ওঠা দৃশ্যটাকে স্থির করে দেয়। শুভ্র পাঞ্জাবির লাল বর্ণের রক্ত কণিকায় আচ্ছাদিত। সেই রক্ত যেন কেবল কাপড় রাঙায়নি, তার নীরবতাকেও করুণ বাস্তবতায় ভেঙে চুরমার করে দিয়েছে। দীর্ঘশ্বাস ছেড়ে জুনায়েদ ফের আর এক লহমা অপেক্ষা না করে চলে যায় স্নানকক্ষে। শীতের কঠোরতা ক্রমশ স্তমিত হয়ে আসে। কুয়াশার চাদর ও এখন আগের মতো ঘন নয়। প্রথম প্রহরেই রুকাইয়া নড়ে ছড়িয়ে বসে সালাত আদায়ের নিয়তে। কিন্তু চোখ খোলার সঙ্গে সঙ্গে চারপাশ কেমন অজানা অজানা ঠেকে তার নিকট। ভ্রু কঞ্চিত হয় তার, দৃষ্টি সতর্ক হয়ে ওঠে। তবে পর মুহূর্তেই স্মৃতিচারিত হয় নিজ বিবাহের কথা। তৎক্ষণাৎ পাশ ফিরে তাকায় রুকাইয়া, দেখতে চায় জুনায়েদ এসেছে কিনা। তখনই দৃষ্টি আটকে যায় গভীর নিদ্রায় নিমগ্ন জুনায়েদের মুখাবয়বে। বুকটা কেমন করে উঠল রুকাইয়ার। নিজের এতটা সন্নিকটে একজন পুরুষের উপস্থিতির এহেন অনুভূতি কেমন অদ্ভুত অস্বাভাবিক ঠেকছে তার নিকট। গতকালও সে ছিল একা, অথচ আজ তার পাশে শায়িত আছে একজন পুরুষ, যিনি কালই তাকে নিজের অর্ধাঙ্গিনী হিসেবে কবুল করেছে। রুকাইয়ার দৃষ্টি স্থির হয়ে থাকে জুনায়েদের মুখাবয়বে। ফলশ্রুতিতে এক ধরনের অস্থিরতা তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ে। আর ঠিক তখনই তার মস্তিষ্কে প্রশ্ন জাগে, উনি কখন এসেছিলেন? আমাকে ডাকলেন না কেন? রুকাইয়ার চিন্তামগ্নতা ভেঙে যায় জুনায়েদের সামান্য নড়াচড়ায়। তাকে এভাবে নড়তে দেখে রুকাইয়া দ্রুত বিছানা ছাড়ে। অজুর উদ্দেশ্যে পা বাড়াতেই হঠাৎ অনুভব করে তার শাড়ির আঁচল কেউ পেছন থেকে টেনে ধরেছে। মুহূর্তেই তার পা থমকে যায়। স্থির চোখে ফিরে তাকায় পেছনে। দৃষ্টি আটকে যায় তার শাড়ির প্রান্তে, যা জুনায়েদের পিঠের নিচে আটকে আছে। গভীর ঘুমে তলিয়ে থাকা জুনায়েদের স্থির মুখাবয়ব দেখে রুকাইয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। ধীরে ধীরে শাড়ির আঁচল সরিয়ে নিয়ে নীরব পায়ে এগিয়ে যায় সে। কিন্তু ঠিক তখনই বালিশের গা ঘেঁষে শায়িত জুনায়েদ মৃদু হাসে। নিস্তেজ চোখ যুগল আস্তে খুলে জানিয়ে দেয় সে ঘুমোয়নি, বরং দীর্ঘ সময় ধরে জেগে থেকেও তার হৃদয় হরণের কাছে নিদ্রার অভিনয় করেছে। জুনায়েদের ঠোঁটে হাসির রেখা তখনও স্পষ্ট, কিন্তু হঠাৎ দরজায় করাঘাত পড়তেই তার ভ্রু খানিকটা কুঁচকে ওঠে। দ্রুত বিছানা ছেড়ে দরজা খুলতেই চোখে পড়ে পিতা নওয়াজ মির্জার গম্ভীর মুখাবয়ব। শক্ত সমাহিত কণ্ঠে তিনি বলেন, জুনায়েদ, তোমার সঙ্গে কথা আছে, আমার সঙ্গে চলো। পিতার আহ্বানে মুহূর্তকাল দ্বিধান্বিত হলেও একবার পেছন ফিরে তাকিয়ে নীরবে তার পিছু নেয় জুনায়েদ। আর ঠিক তখনই স্নানকক্ষ থেকে বেরিয়ে আসে রুকাইয়া।
বিছানায় জোনায়েদের অনুপস্থিতি নজরে পড়তেই তার ভ্রু গভীরভাবে কুঁচকে ওঠে। আশেপাশে দৃষ্টি বুলিয়েও কোথাও তাকে খুঁজে না পেয়ে এক অজানা অস্বস্তিতে ভারী হয়ে ওঠে বুক। তবে সে অনুভূতিকে উপেক্ষা করেই নীরবে সালাতে নিমগ্ন হয় রুকাইয়া। অন্যদিকে সালাদ শেষে জবা ব্যস্ত শেহবাজের শরীরে শাল জড়িয়ে দিতে। শেহবাজ নির্লিপ্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে প্রশ্ন করে, ফুল, তোমার পাঠ্যগ্রহণ কত দূর এগোলো? এখনো কি বর্ণমালায় জড়িয়ে যাও? শেহবাজের প্রশ্নে জবা মুহূর্ত থমকে গেল। তারপর একটু আমতা আমতা করে বলল, না না না, এখন আর সমস্যা হয় না, সব শিখে ফেলেছি। তার কথা শুনে শেহবাজ ভ্রু কুঞ্চিত করল। গম্ভীর কণ্ঠে ফের বলল, তবে আমার নাম বানান করে বলো তো। শেহবাজের কথায় জবা তৎক্ষণাৎ আটকে উঠে বিস্ময়ে বড় বড় চোখে তাকিয়ে বলল, পিছি, আপনি আমার স্বামী, কিভাবে আপনার নাম মুখে উচ্চারণ করব? এতে আল্লাহ পাপ দেবেন না? জবার সরল কথায় শেহবাজ চোখ সংকুচিত করে ঠান্ডা স্বরে বলল, কে বলেছে তোমায় পাপ হবে? আম্মা বলেছেন স্বামীর নাম মুখে নিতে নেই। আর তাছাড়া আপনি তো মির্জানগরের জমিদার, আমি কিভাবে আপনার নাম মুখে উচ্চারণ করি? শেহবাজ গভীর দৃষ্টিতে জবার দিকে তাকিয়ে রুদ্ধ স্বরে বলল, ফুল, এই কথাটা ভুল। স্বামীর নাম উচ্চারণে কোনো পাপ নেই। আর জমিদার হওয়ার কথা যদি বলো, তবে জেনে রাখো তুমি আমার অর্ধাঙ্গিনী। তোমার অধিকার আছে আমায় যে কোনো নামে ডাকবার, এমনকি ফুঁসো বাবুও। শেহবাজের কথায় জবা চমকে উঠে চোখ নামিয়ে স্থির হয়ে রয়। কি বলবে, কিভাবে প্রতিক্রিয়া দেখাবে সে বুঝে উঠতে পারছে না। অস্বস্তির এক প্রবল স্রোত তার সমগ্র অস্তিত্ব গ্রাস করে নিয়েছে। হৃদয়ের স্পন্দন এতটাই জোরে বেজে উঠেছে যে মনে হচ্ছে সেটা যে কেউ শুনতে পারবে। শেহবাজকে শাল পরিয়ে দিয়ে জবা দ্রুত 2 কদম পেছনেই সরে যায়, যেন তার উপস্থিতির ভার সহ্য করা কঠিন হয়ে উঠেছে। জবার এই টলমল অবস্থা শেহবাজের দৃষ্টি এড়ায়নি। ধীর পায়ে এগিয়ে এসে সে প্রশস্ত হাত বাড়িয়ে বলল, ঠিক আছে, মুখে উচ্চারণ করতে হবে না। আমার হাতে তোমার আঙ্গুল দিয়ে লিখে দাও তোমার অগ্রগতি কত দূর হয়েছে। জবা হতবাক হয়ে তাকিয়ে রইল। শেহবাজের চোখে এক ধরনের অদৃশ্য শাসনের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। কাপা কাপা হাতে সে শেহবাজের প্রশস্ত তালুর উপর আঙুল রাখল। তার উষ্ণ ত্বকে শীতল স্পর্শ বুলিয়ে দিল এক মুহূর্তে। কাপা কাপা আঙুলে সে ধীরে ধীরে লিখল শেহবাজের নাম। শেহবাজ স্থির দৃষ্টিতে তাকিয়ে রয় জবার পানে। এই একটুখানি স্পর্শেই তার ভেতর এক অজানা শিহরণ বয়ে যায়। শক্তপোক্ত হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে ধকধক করে উঠছে তার। জবা লেখা সম্পূর্ণ করে শেহবাজের চোখে চোখ রাখতেই মুহূর্তটি থমকে যায়। শেহবাজের দৃষ্টি গভীরতর হলো, আর জবা বিস্ময়ের সাথে উপলব্ধি করল ওই দৃষ্টির মোহ থেকে বের হওয়া অসম্ভব। কি এক অদ্ভুত আকর্ষণ, কি এক জটিল নেশা আছে ওই চাহনিতে, যা তাকে সম্পূর্ণ বশীভূত করে ফেলেছে। পরক্ষণে যেন কোনো নিষিদ্ধ কিছুতে হাত রেখে ফেলেছে এমন অনুভূতিতে জবা তাড়াতাড়ি হাত সরানোর চেষ্টা করল, কিন্তু শেহবাজ অতর্কিতে তার আঙ্গুল শক্তভাবে চেপে ধরে একটানে তাকে কাছে টেনে নেয়। ফের আচমকা শেহবাজ জবার নরম গালে নিজের অধরের শব্দ তুলে গভীর এক চুম্বন এঁকে দিয়ে বিদ্যুৎ গতিতে সরে যায়। জবা হতভম্ব, শরীর যেন জমে গেল তার মুহূর্তে। তার স্পন্দন দ্বিগুণ হয়ে গেল। লজ্জা, বিস্ময় আর এক অব্যক্ত অনুভূতিতে সে বিছানায় লুটিয়ে পড়ল। বালিশে মুখ গুজে রাখল, যেন নিজের মুখ পৃথিবীর কারো সামনে তুলতে লজ্জা লাগবে তার। অন্যদিকে শেহবাজের ঠোঁটে অতি সূক্ষ্ম এক হাসির রেখা ফুটে উঠল। এক গভীর দৃষ্টিতে জবার দিকে তাকিয়ে সে নীরবে নিষ্কক্ষ ত্যাগ করে। শেহবাজের ঠোঁটে খেলা করা হাসি দূর থেকে নজরে পড়ে তৌসিফের, যা তার প্রতিটি শিরায় জ্বালা ধরিয়ে দেয়। পিলারের আড়ালে ছায়ার মতো দাঁড়িয়ে থেকে ক্ষুদ্র দৃষ্টিতে শেহবাজকে লক্ষ্য গভীর বিষাক্ত স্বরে সে ফিসফিসিয়ে বলল, বাহ বাহ, মির্জানগরের হিংস্র জমিদারের মুখে আজ হাসি। তবে শেহবাজ, মনে রেখো এই হাসির আয়ু বেশি দিন থাকবে না। বলেই ক্রুদ্ধ চরণে প্রস্থান করে তৌসিফ। ধরণী জুড়ে আলোক রোশনি ছড়িয়ে দিয়েছে প্রখর দিবাকর। তার দহনশীল আলো মির্জানগরের প্রতিটি কোণ আলোকিত করে তুলেছে। মহলের পাথরে ওঠোন, সাদা মার্বেল পাথরের স্তম্ভ, সব কিছুর ওপর সূর্যের দহন ঘনীভূত হয়ে পড়ছে। এই তীব্র রোদের মধ্যে সেলিম একাগ্র চিত্তে নিমগ্ন নিজের কাজে, যেন সময়ের কোনো দাবি তাকে স্পর্শ করতে পারছে না, যেন বাইরের জগতের অস্তিত্ব তার কাছে অর্থহীন। শ্রমে লেপ্টে থাকা তার শরীর, পরিশ্রমের ঘামে ভেজা কাপড় সবই সাক্ষ্য দিচ্ছে তার অবিরাম সংগ্রামের।
অন্যদিকে শাহনুর দাঁড়িয়ে আছে নিজের বারান্দায় এক অদ্ভুত নির্লিপ্ত ভঙ্গিতে, অথচ তার চোখের দৃষ্টি সেই নিরাসক্ততার বিপরীত ভাষায় কথা বলছে। সে একধারে তাকিয়ে আছে সেলিমের পানে। প্রতিবার যখন তার দৃষ্টি সেলিমের ওপর স্থির হয় তখনই মনে হয় তার হৃদয়ের কুঠিরে জমে থাকা বেদনাগুলো আরও গাঢ় হয়ে ওঠে। সে বোঝার চেষ্টা করছে কেন প্রতিবার সেলিমকে দেখলেই তার ভেতর এই শূন্যতা দানা বাঁধে, যেন মনের প্রতিটি অলিন্দে এক চাপা ব্যথার স্রোত বইতে থাকে। কিন্তু কোনো ব্যাখ্যাই যেন সে খুঁজে পাচ্ছে না, যেন কোনো এক দুর্বোধ্য অনুভূতি তাকে আচ্ছন্ন করে রেখেছে। তবু তার অবসমন প্রতিবারই ছুটে যেতে চায় সেলিমের কাছে, গিয়ে জানতে চায় সে কেমন আছে। কিন্তু মায়ের শাসনের বারণ আর সেদিন সেলিমের বলা তিক্ত কথাগুলো তাকে এক কঠিন অভিমানের চাদরে মুড়িয়ে রেখেছে। তাই সে যাবে না, কথাও বলবে না। জবা তার স্বভাব সিদ্ধ চঞ্চলতা বজায় রেখে ছুটে যায় রুকাইয়ার নিকট তালিম গ্রহণের উদ্দেশ্যে। বরাদ্দকৃত স্থানে পৌঁছতেই তার নজরে পড়ে রুকাইয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে বিশাল অম্বরের দিকে, চোখজোড়া যেন কোনো গভীর ভাবনায় নিমগ্ন। জবা দ্রুত তার সম্মুখে গিয়ে কৌতূহল ভরে বলে ওঠে, আপাজান, কি হয়েছে? আপনাকে এত উদাসীন লাগছে কেন? রুকাইয়া চমকে উঠে যেন ভাবনার গহ্বর থেকে ফিরে আসে বাস্তবে। জবার দিকে এক মুহূর্ত তাকিয়ে নিয়ে সংক্ষিপ্ত উত্তর দেয়, না, কিছু হয়নি। তুমি তুমি বরং নিজের পাট বের করো। রুকাইয়ার কণ্ঠে এক অদ্ভুত শূন্যতা খেলে যায়। তবে জবা আর কোনো প্রশ্ন না করে তালিমে মনোযোগ দেয়। কিন্তু এই নীরবতা বেশি সময় স্থায়ী হয় না। তালিম গ্রহণের মাঝেই তাদের কর্ণগোচর হয় দুই দাসীর ফিসফিসানো কথোপকথন, এক ধরনের চাপা উত্তেজনা আর গোপন সংকেত যেন তাদের শব্দে লুকিয়ে আছে। তাই তাদের মনোযোগ চলে যায় তাদের কথোপকথনে। আমার মনে হয় তোর জামাই তোকে ভালোবাসে না। কেন? আরে, যে পুরুষ তার বউ থেকে দূরে থাকে, কাছে এলেও আবার সরে যায়, তার একটাই অর্থ দাঁড়ায় তোর প্রতি তার আগ্রহ নেই। জীবনও শুনেছিস কোনো স্বামী তার স্ত্রীকে গভীর সম্পর্ক না করে নিজের সংযত করে? আর দেখেছিস নিশ্চয়ই অন্য কোনো নারীতে মন বসিয়ে তোর স্বামী। আর তা না হলে তোকে ভালোবাসে আগলে নেয় না কেন? আর তোকে বলে বাপু, নিজের স্বামী যেহেতু দূরে থাকে, তবে তুই তাকে ভালোবেসে কাছে টেনে নিয়ে নিস না কেন? তার প্রতি তোর হোক আছে, এখনও সময় আছে। ভালোবেসে তাকে নিজের বশ করে নে, তার কাছে ভালোবাসা চেয়ে নে। শব্দগুলো বাতাসে ছড়িয়ে পড়তে রুকাইয়া ও জবা মুহূর্তেই একে অপরের দিকে তাকায়। দুই নারীর হৃদয়ে একই সময়ে দুটি ভিন্ন প্রশ্ন জন্ম নেয়। রুকাইয়া ভাবতে থাকে, উনি গতকাল থেকে আমার থেকে এত দূরে থাকছেন কেন? বিবাহের আগে তো এমন করেননি। আর জবার মনে ঘুরপাক খেতে থাকে, উনি আমার কাছে এসেও কেন দূরে চলে যান? দুই নারী দুটি আলাদা মনস্তান্ত্রিক টানাপোড়েনে, কিন্তু শেষের চিন্তার গন্তব্য এসে মিলিত হয় একটির বিন্দুতে, এক অনিশ্চিত সংশয়, এক নীরব আতঙ্ক। সময় খানিকটা কাটতেই তালিম গ্রহণ শেষে চিন্তাগ্রস্ত মনে জবা নিজ কক্ষের দিকে পা বাড়াতেই অকস্মাৎ তৌসিফের সঙ্গে প্রচণ্ড ধাক্কা লাগে তার। ভারসাম্য হারিয়ে সে মেঝেতে পড়ে যায়। ফলশ্রুতিতে ব্যথায় মুখ কুঁচকে ওঠে। তৌসিফ দ্রুত সামনে ঝুঁকে হাত বাড়িয়ে মুখে কৃত্রিম উৎকণ্ঠার ছাপ এনে বলে, ক্ষমা করবেন ভাবিজান, আমি আপনাকে দেখিনি। আসুন, আমার হাত ধরুন, উঠতে সাহায্য করি। জবা কোনো উত্তর না দিয়ে নিজেই ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চোখ নামিয়ে শান্ত কণ্ঠে বলে, আমারই ভুল হয়েছে ভাইজান, আমার আরও সতর্ক হয়ে চলা উচিত ছিল। তৌসিফের চোখ মুখ মুহূর্তে কঠিন হয়ে ওঠে। দন্ত কটমট করে সে নিজ হাতে গুটিয়ে নেয়, তবে মুখে চিরচেনা মেকি হাসির রেখা টেনে বলে, তা ভাবিজান, আপনার তামিল কত দূর এগোলো? কোনো কিছু বুঝতে সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। তৌসিফের কথাগুলো কেমন অদ্ভুত শোনালো জবার নিকট, তবুও ঠোঁটে সামান্য হাসির রেখা টেনে সংক্ষিপ্ত উত্তর দেয়, না ভাইজান, আমার কোনো সমস্যা নেই, আর থাকলে উনি বুঝিয়ে দেন। তৌসিফ ভ্রুকুচকে প্রশ্ন করে। উনি? জবা এক মুহূর্ত দেরি না করে স্থির কণ্ঠে উত্তর দেয়, আমার স্বামী। বলেই আর এক মুহূর্ত অপেক্ষা না করে দ্রুত পদচারণ করে নিজের কক্ষের উদ্দেশ্যে রওনা দেয় জবা। তবে তার পদক্ষেপ থামিয়ে তৌসিফ পেছন থেকে কণ্ঠে এক অদ্ভুত মোলায়েমতা এনে বলে, ভাবিজান, এত তাড়াহুড়ো করে কক্ষে গিয়ে করবেনটাই বা কি? আপনার স্বামীর আসতে তো বেজায় দেরি।
তার চেয়ে চলুন কোথাও বসে গল্প করি। তৌসিফের কথায় জবা এবার আর এক মুহূর্তও দেরি করে না, দিল অথচ শান্ত স্বরে বলে, মাফ করবেন ভাইজান, উনি কোনো পুরুষের সঙ্গে আমার গল্প করা পছন্দ করবেন না, তাই এখন আমি যাই। বলেই এক মুহূর্ত দেরি না করে দ্রুত চরণে নিজের কক্ষের উদ্দেশ্যে প্রস্থান করে জবা, আর পেছনে রেখে যায় এক রাগান্বিত হতাশ তৌসিফকে, যার চোখে মুখে ক্ষোভের ছায়া ক্রমশই ঘনীভূত হতে থাকে। ধরনীর বুক থেকে দিবাকর বিদায় নিয়েছে কিছুক্ষণ আগেই। গোধূলি শেষ আভা মিলিয়ে যেতে যেতে শাহানুর নির্বিকার দৃষ্টিতে তাকিয়েছিল সেলিমের পানে, এক দৃষ্টিতে এক ধ্যানে। সেই প্রভাত থেকে এখন পর্যন্ত সেলিমের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ব্যস্ততা সে নীরবে দেখে গেছে, যেন চোখ ফেরানোরও অবকাশ নেই। সেলিম মহল থেকে বেরিয়ে গেলে শাহানুর দীর্ঘশ্বাস ফেলে ধীরে ধীরে ফিরে আসে নিজ কক্ষে। তার চলার ভঙ্গিমায় এক অদ্ভুত স্থবিরতা, চিরচেনা চঞ্চলতা কোথায় যেন হারিয়ে যাচ্ছে অজান্তেই। নিজের অগোচরেই মেয়েটার মন ক্রমশই এক অদৃশ্য শূন্যতায় আটকে পড়ছে, যেখান থেকে মুক্তি পাওয়ার পথ সে নিজেও জানে না। জবাস গভীর প্রত্যাশায় তার ফুসোবাবুর অপেক্ষায় রয়েছে। তার অন্তরে এক আশঙ্কার তীব্র ঢেউ উঠেছে। ফুসোবাবু অন্য কোনো নারীতে না বিভোর হয়ে পড়ে, সেই দুশ্চিন্তা তাকে নিঃশব্দে গ্রাস করছে। মনের মধ্যে অগণতিক অশান্তি, গভীর দোটানা যেন এক ধরনের অনিবার্য সংকটের আভাস দেয়। এসব ভাবনা তার মনের মধ্যে ক্রমাগত ঘুরপাক খাচ্ছে এবং সে অস্থিরভাবে কক্ষের মধ্যে পায়চারি করছে, যেন তার দেহ আর মন একে অপরকে খুঁজে পাচ্ছে না। অন্যদিকে রুকায়া তার কক্ষে চুপচাপ বসে রয়েছে, তবে তার অন্তরে এক নিঃশব্দ প্রবাহ চলছে। গতকাল থেকে জুনায়েদের আচরণে এমন এক অদৃশ্য পরিবর্তন এসেছে যা তাকে অস্থির করে তুলেছে। আজ সকালে তার দেখা মিলেছিল, অথচ তাকে কিছু না বলেই আবার কোথায় যেন হারিয়ে গেছে জুনায়েদ। এমন উদ্বেগে তার মন অস্থির হয়ে উঠেছে। সে জুনায়েদের এই রহস্যময় দূরত্বের কারণ জানার জন্য অপেক্ষা করছে। দুই নারী আজ এক অদ্ভুত মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে এবং প্রশ্ন ওঠে, এই অস্থিরতা তাদের সম্পর্কের উপর কি গভীর প্রভাব ফেলবে? কোনো দিশা দেখাবে এই তীব্র অপেক্ষা? এবং কোথায় গিয়ে ঠেকবে তাদের সম্পর্কের এই অভ্যন্তরীণ সংকটের সমাধান? রাতের আধার ক্রমশই গাঢ় হয়ে নামছে, অথচ শেহবাজের কোনো খোঁজ নেই। অস্থির পায়চারিতে কক্ষ জুড়ে ছায়ার মতো ঘুরছে জবা। প্রতিটি স্পন্দনে, প্রতিটি নিঃশ্বাসে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তার ফুসুবাবু কোথায়? কিন্তু এখন প্রশ্নের চেয়েও গভীর হয়ে উঠেছে উদ্বেগ। শেহবাজ কখনো এত রাত পর্যন্ত বাইরে থাকেনি, আজ তাহলে কেন? কি এমন ঘটলো যে সে এখনো ফেরেনি? বারবার বারান্দায় গিয়ে প্রধান ফটকের দিকে তাকায় জবা, আবার ছুটে আসে নিজের কক্ষের দরজায়। ভাবনার প্রতিটি মোড়ে কখনো আশঙ্কার শীতল শিহরণ, কখনো ক্রোধের দাউ দাউ শিখা উৎপন্ন হয়। আশঙ্কা হয় যদি সে কোনো বিপদে পড়ে ভেবে, এই ভাবনাই তার বুকের ভেতর শূন্যতার ঝড় ধরে। আবার কখনো ক্রোধ হয় আজ দাসীর বলা কথা শুনে, যদি সে অন্য কোনো নারীর কাছে যায়। চিন্তাটুকু মাত্রই রক্ত টকবক করে পড়তে থাকে তার। দ্বন্দ্বের দোলাচলে বন্দী হয়ে আছে তার মন। একদিকে উৎকণ্ঠার অগ্নি শলকা, অন্যদিকে অভিমানের দাবানল। কখনো ভাবে সে কি এখনই শাশুড়ির কাছে ছুটে যাবে, কে জানাবে তার অনুপস্থিতির কথা, নাকি অপেক্ষা করবে শেহবাজের ফিরে আসার। আবার ভাবে যদি সত্যিই কোনো বিপদ ঘটে। আবার মনে মনে বলে, সে তো এই মির্জানগরের জমিদার, তাকে কি কোনো বিপদ কাবু করতে পারবে? আহা, নারীর মন যাকে ভালোবাসে তার জন্য উৎকণ্ঠায় উন্মাদ হয়ে ওঠে, অথচ আবার সেই মানুষটার প্রতি আগুনের শিখার মতো জ্বলে ওঠে অভিমান। কখনো ভয় হয় তার বিপদের কথা চিন্তা করে, আবার কখনো ক্রোধ হয় অন্য কারো সংস্পর্শে থাকার সন্দেহ করে। রুকায়া নিঃশব্দে বিছানায় বসে, মুখের কোণে ভাবলেশীনতা, অথচ চোখের গভীরে এক অনিবার্য উদ্বেগ। ঠিক তখনই দরজা ঠেলে কক্ষে প্রবেশ করে জুনায়েদ। দরজার শব্দে রুকায়া চোখ তুলে তাকাতেই দৃষ্টির সম্মুখীন হয় দুজনে। মুহূর্ত মাত্র দেরি না করে রুকায়া বিছানা ছেড়ে উঠে আসে জুনায়েদের সম্মুখে। জুনায়েদ একবার তাকে নিরীক্ষণ করে প্রশ্ন ছুড়ে দেয়, কি ব্যাপার রুকাইয়া, এত রাত হলো এখনো ঘুমাওনি? রুকায়া সে প্রশ্নকে উপেক্ষা করে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, কণ্ঠে দৃঢ়তা, চোখে দাবির তীক্ষ্ণ শিখা। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? এত রাত হলো কেন কক্ষে ফিরতে?
রুকেয়ার প্রশ্নে এক অদ্ভুত প্রশান্তি খেলে যায় জুনায়েদের হৃদয়ে। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে ওঠে, যেন কোনো অজানা তৃপ্তিতে বিভোর হয়ে উঠল সে। সে তো অর্ধাঙ্গিনী হিসেবে রুকাইয়ার এমন রূপই আশা করেছিল। তবে সেই হাসি মুহূর্তেই দমন করে সে আরও গভীর স্বরে জানতে চায়। কেন জানতে চাইছো? জুনায়েদের প্রশ্নের উত্তরে রুকাইয়া তীক্ষ্ণ কণ্ঠ ছুড়ে দেয়। বিবি হই আমি আপনার, আপনার সকল ব্যাপারে জানার অধিকার আছে আমার। বিবি শব্দটি কানে আসার সঙ্গে সঙ্গে জুনায়েদের ভেতরে এক দুর্বার ঝড় বয়ে যায়। বুকের গভীরে বিদ্যুৎ চমকায়, হৃৎপিণ্ডের প্রতিটি স্পন্দন হয়ে ওঠে বেপরোয়া, আর রক্তের প্রবাহ অস্থির স্রোতের মতো ছুটে চলে শিরা উপশিরায়। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে রুকাইয়ার দিকে। নিঃশব্দ নিস্পন্দন, যেন কোনো এক সুদূর স্বপ্ন হঠাৎ বাস্তবে রূপ নিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। তার এই নির্বাক শূন্যতায় বিরক্তি হয় রুকাইয়া। অধৈর্য কণ্ঠে আবার বলে ওঠে, কি হলো বলুন, কোথায় গিয়েছিলেন? জুনায়েদ হঠাৎ সম্বিত ফিরে পায়, নিজেকে সামনে নিয়ে গম্ভীর কণ্ঠে উত্তর দেয়। একটা জরুরি কাজ ছিল, সেটা সারতেই এতটা বিলম্ব হলো। জুনায়েদের কথায় রুকাইয়া খানিকটা স্থির হয়, যেন কিছু ভাবার চেষ্টা করছে। কিন্তু তার নীরবতা ভাঙে জুনায়েদের গলা আগের চেয়ে আরও দৃঢ় স্বরে বলে ওঠে, রাত অনেক হয়েছে, যাও শুয়ে পড়ো। কথাটি বলেই জুনায়েদ পা বাড়ায় অন্য প্রান্তে। কিন্তু ঠিক তখনই রুকাইয়ার কণ্ঠস্বর তীক্ষ্ণ হয়ে ওঠে। শব্দগুলো ঘরের বাতাসে ঝংকার তোলে। আমাকে এড়িয়ে যাচ্ছেন কেন? রুকাইয়ার প্রশ্নে জুনায়েদের পা থমকে যায়, যেন মুহূর্তেই সময় স্তব্ধ হয়ে গিয়েছে তার চারপাশে। ধীরে ধীরে সে ঘুরে তাকায় রুকাইয়ার দিকে, চোখে নিঃশব্দ এক শীতলতা। কণ্ঠস্বরে সযত্ন সংযম রেখে বলে, আমি তোমাকে এড়িয়ে চলছি না রোকেইয়া, এটা তোমার ভুল ধারণা। কিন্তু রুকাইয়া এত সহজে থামার মেয়ে নয়। সে সোজা চোখে তাকিয়ে দৃঢ় স্বরে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়। যদি তাই হয় তবে কাল থেকে একবারও আমার সঙ্গে কথা বলেননি কেন? এখনো আমার চোখে চোখ রেখে কথা বলছেন না কেন? কেন গতকাল আমি ঘুমিয়ে যাওয়ার পর কক্ষে প্রবেশ করেছিলেন আপনি? রোকেয়ার প্রশ্নগুলো কক্ষ জুড়ে প্রতিধ্বনিত হয়, অথচ তার উত্তর খুঁজে পাওয়া দায়। জুনায়েদ স্থির দাঁড়িয়ে থাকে, চোখের গভীরে এক প্রচ্ছন্ন আবেগের ঝলক। কিন্তু সে কি উত্তর দেবে? কিছু সত্য অস্বীকার করা যায় না, আর কিছু সত্য বলাও যায় না। ফের রোকেয়ার প্রশ্নে জুনায়েদ দীর্ঘশ্বাস ফেলে, চোখে মুখে এক চাপা বেদনা নিয়ে। কণ্ঠে তিক্ততার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। এতে তো তোমারই ভালো রোকেইয়া, নিজের অপছন্দের মানুষকে কষ্ট করে চোখের সামনে দেখতে হলো না। জুনায়েদের প্রতি উত্তরে রুকাইয়ার চোখ জ্বলে ওঠে অগ্নিশিখার মতো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে এসে সোজা সাপটা বলে, আপনি আমার ভালোবাসার মানুষ না হলেও অপছন্দের মানুষ কোনো দিনেরই ছিলেন না। আর তাছাড়া এখন আপনি আমার অর্ধাঙ্গ, তাই একজন স্ত্রী হিসেবে আমি কখনোই চাইবো না আপনি এভাবে দূরে থাকুন, আমাকে এড়িয়ে চলুন। রুকাইয়ার কথায় জুনায়েদের দৃষ্টি গাঢ় হয়ে ওঠে। এক পা করে এগিয়ে আসে তার নিকট, যেন রুকাইয়ার সমস্ত অস্তিত্ব তার অভিব্যক্তির ঘোড়াটোপে বন্দি করতে চায়। গভীর মগ্ন চোখে তাকিয়ে প্রশ্ন ছড়ে দেয়, নিজের অর্ধাঙ্গ হিসেবে আমায় মেনে নিয়েছো? রুকাইয়া এক মুহূর্ত তার চোখের দিকে তাকিয়ে ধীর অথচ স্থির কণ্ঠে উত্তর দেয়, কবুল বলার সঙ্গে সঙ্গে। জুনায়েদের ঠোঁটে এক দুর্বোধ্য হাসি খেলে যায়। এক নিমিষে সে আরও নিকটে এগিয়ে এসে রুকাইয়ার কোমরে শক্ত করে হাত রেখে গভীর স্বরে বলে ওঠে, তবে একজন স্বামী হিসেবে আমার তোমার প্রতি অধিকার আছে, দেবে কি আমায় সে অধিকার আদায় করার অনুমতি? জুনায়েদের কথায় রুকাইয়া মুহূর্তের জন্য স্থবির হয়ে যায়। গভীর দৃষ্টিতে জুনায়েদের চোখে চোখ রেখে তার কথার অর্থ বোঝার চেষ্টা করে, যেন প্রতিটি শব্দের ভেতর লুকিয়ে থাকা সত্যকে স্পর্শ করতে চায়। পরক্ষণেই কথার অর্থ বুঝতে পেরে রুকাইয়ার ভেতরে তীব্র বিদ্যুৎ বয়ে যায়। স্পন্দন দ্রুত হয়ে ওঠে, গাল রক্তিম হয়ে ওঠে লজ্জায়। সে একরকম হাঁসফাঁস করেই নিজেকে জুনায়েদের বাহুবন্ধন থেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করতে থাকে। কিন্তু এই মুহূর্তে তার চেষ্টাই তাকে আরও গভীরভাবে বন্দী করে ফেলছে। জুনায়েদের বাহু আরও শক্ত হয়ে আঁকড়ে ধরে তাকে, দৃষ্টিতে প্রগাঢ় দাবির ঝলক। তারপর কণ্ঠস্বরে এক অদ্ভুত শীতলতা মিশিয়ে বলে, তোমার কাছাকাছি থাকলে আমার অনেক কিছুই করতে মন চাইবে রোকাইয়া, তাই নিজেকে তোমার থেকে দূরে রাখার চেষ্টা করছি। যেদিন নিজেকে আমার স্ত্রী হিসেবে সম্পূর্ণরূপে প্রস্তুত করতে পারবে, সেদিন না হয় আমাকে এড়িয়ে যেতে নিষেধ করবে। সেদিন আমার ভালোবাসায় তোমাকে সম্পূর্ণ রাঙিয়ে দিতে সক্ষম হব। সেদিন না হয় তোমার চোখে চোখ রাখবো,
তুমি আমার ভালোবাসার নারী রোকাইয়া। একজন পুরুষের সামনে যখন তার কাঙ্ক্ষিত রমণী দাঁড়িয়ে থাকে তখন তাকে নিজ থেকে দূরে রাখা কতটা কঠিন হয়ে পড়ে হয়তো তুমি সেটা বুঝতে পারবে না। কথাগুলো বলেই জুনায়েদ এক ঝটকায় রুকাইয়াকে মুক্ত করে দেয়, যেন এই স্পর্শ তার জন্য বিপজ্জনক। এক দৃষ্টিতে তাকিয়ে সে পা বাড়ায় অন্যত্রে, কিন্তু ঠিক তখনই রুকাইয়া দৃঢ়ভাবে তার হাত চেপে ধরে। কণ্ঠস্বরে কোনো দ্বিধা নেই, কোনো লজ্জা নেই, শুধু এক গভীর অনুভূতির স্পর্শ। তবে আপনার ভালোবাসায় আমায় রাঙিয়ে তুলুন, আপনাকে ভালোবাসতে শেখান আমায়। কণ্ঠস্বরে একরাশ আকুলতা, চোখে এক অজানা তৃষ্ণা, যেন কোনো এক বিস্তীর্ণ মরুভূমিতে দাঁড়িয়ে রুকাইয়া প্রতীক্ষা করছে এক ফোঁটা বৃষ্টির। ভালোবাসার উষ্ণতায় নিজেকে মিশিয়ে দিতে চায়, অথচ পথ খুঁজে পায় না। তাই সে অনুরোধ করে ফের বলে, আপনার হাত ধরে হাঁটতে শেখান, আপনার স্পর্শে নিজেকে চিনতে দিন। ভালোবাসার রঙে আমাকে রাঙিয়ে তুলুন, যাতে আমার অস্তিত্বের প্রতিটি কোণ আপনার অনুভূতিতে রঙিন হয়ে ওঠে। রুকাইয়ার প্রতিটি বাক্যে জুনায়েদ স্থবির হয়ে যায়, যেন কোনো শিকল অদৃশ্যভাবে তাকে আটকে রেখেছে। অথচ সে ছুটে যেতে চায় রুকাইয়ার দিকে। তার সেই আকুলতা, সেই অসহায় তৃষ্ণা মিটিয়ে দিতে চায় বুকের ভেতর। কিছু একটার প্রচণ্ড বিস্ফোরণ হয় জুনায়েদের, অথচ বাইরে থেকে সে এক বিন্দু নড়তে পারে না। রুকাইয়ার কণ্ঠের প্রতিটি শব্দ তার অস্তিত্বে গভীরভাবে দাগ কাটে। আপনার ভালোবাসায় আমাকে রাঙিয়ে তুলুন। এই বাক্যটি অনুরোধ নয়, যেন এক কঠিন দাবি, যা তার শির দ্বারা বেয়ে শিহরণ জাগিয়ে তোলে। সে রুকাইয়ার নয়নে তাকায়, সেখানে এক গভীর সমুদ্র, যে সমুদ্রে সে আগে কখনো ডুবতে সাহস করেনি। অথচ আজ সেই সমুদ্রই তাকে টেনে নিচ্ছে ভেতরে। তার শুষ্ক হৃদয়ের জমিনে রুকাইয়ার কণ্ঠস্বর এক পশলা বৃষ্টি হয়ে ঝরে পড়েছে। তবুও সে চুপ হয়ে আছে। কি বলবে, কি করবে তা বোধগম্য হচ্ছে না তার। অনবরত ঠোঁট কাঁপছে তার, কিন্তু কথা বের হয় না। হয়তো অজানা ভয়ে, নয়তো সংশয়, সে জানে না কেন। শুধু এতটুকু জানে, এই মুহূর্তে তার ভেতরকার সমস্ত অনুভূতি রুকাইয়াকে একান্ত করে পেতে চায়। তাই আর বিলম্ব না করে নিজের পাথর হয়ে যাওয়া শরীরটা টেনে নিয়ে দাঁড় করায় রুকাইয়ার সম্মুখে। ফের অদ্ভুত এক মায়া মিশিয়ে প্রশ্ন করে, অনুমতি দিচ্ছ আমায়? রুকাইয়া এক মুহূর্ত ইতস্তত করে, তারপর সমস্ত জড়তা ভেঙে মাথা নাড়ায়। তার সেই সম্মতির স্পন্দন জুনায়েদের শিরায় শিরায় ছড়িয়ে পড়ে। চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয় সে, তারপর দৃঢ়স্বরে উচ্চারণ করে, তবে সামলে নিও আমায়। এখন আর তোমার কোনো নিষেধ শুনবো না আমি। কথা শেষ হতেই রুকাইয়াকে এক ঝটকায় নিজের শক্ত বাহুবন্ধনে তুলে নেয় সে। পদক্ষেপে কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু দৃঢ়তা প্রবল। বিছানার দিকে এগিয়ে যায়, আর রুকাইয়া শঙ্কিতভাবে তার কাঁধ জড়িয়ে ধরে, যেন এই প্রলয়ের কেন্দ্রে নিজেকে আড়াল করতে চায়। জুনায়েদ থেমে যায়, তার দৃষ্টিতে এক গভীর আকুলতা, যেন শতাব্দীর অপেক্ষার পর অবশেষে সে তার পৃথিবীকে ছুঁতে চলেছে। সে নিঃশব্দে রুকাইয়াকে বিছানায় শুইয়ে দেয়, এত কোমলতায় যেন বাতাসেরও সাহস নেই এই মুহূর্তটাকে ব্যাহত করার। নিস্তব্ধতা ঘনিয়ে আসে, সময় থমকে দাঁড়ায়। শুধু হৃদয়ের উন্মত্ত স্পন্দন তাদের অস্তিত্ব ঘোষণা করে। রুকের বুক ওঠানামা করছে দ্রুত, তার শ্বাসের উষ্ণতা মিলিয়ে যাচ্ছে বাতাসে। জুনায়েদ ধীরে ধীরে সামনে ঝুঁকে আসে, তার গভীর দৃষ্টি রুকাইয়ার চোখে আটকে থাকে, যেখানে ভয় আর চিরন্তন এক টান একসঙ্গে মিশে আছে। তার নরম কপালে এক নিঃশ্বাস দীর্ঘ চুম্বন এঁকে দেয় জুনায়েদ, দাবিময় অথচ স্নিগ্ধ ভালোবাসার এক অবিনশ্বর অঙ্গীকার। সেই স্পর্শে রুকাইয়ার সারা শরীর কেঁপে ওঠে, অপরিচিত অথচ আপন আবেশে মোহাচ্ছন্ন হয়ে যাচ্ছে সে। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে, না ভয় থেকে নয়, বরং এই মুহূর্তের আবেশকে সম্পূর্ণভাবে অনুভব করার জন্য। যেন এইটুকু স্পর্শই তার সমস্ত অস্তিত্বে শূন্যতা ভরিয়ে দিচ্ছে। জুনায়েদ তাকিয়ে থাকে রুকাইয়ার সেই প্রশান্ত মুখের দিকে, যেখানে এক নিঃশব্দ আহ্বান লুকিয়ে আছে। নিজেকে আর ধরে রাখতে পারে না সে, প্রবল আকাঙ্ক্ষায় ঝুঁকে পড়ে, ফের তার অধর আলতো ছুঁয়ে দেয়। রুকাইয়ার নরম অধরে ঠোঁটের উপর ঠোঁট ছুঁতেই বিদ্যুৎ খেলে যায় দু চিতে, এক অন্যরকম শিহরণ, এক অপার মহাবিষ্টতায়। রুকাইয়া শ্বাস নিতে ভুলে যায় এক মুহূর্তের জন্য। তার হৃদয় গলে যাচ্ছে এই উষ্ণ দাবিময় চুম্বনের গভীরতায়। সে চোখ খুলে তাকায় জুনায়েদের চোখে, যেখানে প্রেম জ্বলছে, যেখানে আকাঙ্ক্ষার উত্তাপ তাদের চারপাশের সমস্ত বাস্তবতাকে বিলীন করে দিচ্ছে।
জুনায়েদের আঙুল ধীরে ধীরে খুঁজে নেয় রোকেয়ার কোমরের বাঁকানো রেখা, যেন তার প্রতিটি ভাঁজে সে নিজের অস্তিত্বের চিহ্ন এঁকে দিতে চায়। সেই স্পর্শে রোকেয়ার শ্বাস ভারী হয়ে ওঠে। নিজের অজান্তেই তার হাত শক্ত করে চেপে ধরে জুনায়েদের হাতে। সেই বন্ধনে এক তীব্র আকুতি, এক নীরব অথচ প্রবল চাওয়া, ভালোবাসায় বিলীন হয়ে যাওয়া। চাঁদের নরম আলো জানালার ফাঁক গলে তাদের শরীর ছুঁয়ে যায়, যেন প্রকৃতিও এই মিলনের সাক্ষী হতে চায়। রাত গভীর হয়, তারা হারিয়ে যায় একে অপরের মাঝে, যেখানে ভাষার প্রয়োজন নেই, কেবল স্পর্শই বলে দেয় সব। চোখের চাহনিতেই লেখা হয়ে যায় চিরন্তন ভালোবাসার কাব্য। অবশেষে এক প্রেমিক পুরুষ তার পৃথিবীকে নিজের মধ্যে সমাধি করতে সফল হল। পূর্ণতা পেল তার যাতনাময় প্রেম। অন্যদিকে জবা ঘুমিয়ে পড়েছে। দীর্ঘ প্রতীক্ষার ক্লান্তি যেন তার চোখের পাতায় ভর হয়ে নেমে এসেছে। বিছানায় হেলান দিয়ে বসেই নিস্তেজভাবে চোখ বুজে এসেছে তার। রাত আরও গভীর হতেই কক্ষের দরজাটা নীরবে খুলে যায়। শেহবাজ এক পা করে এগিয়ে আসে, চোখ সজাগ, তবুও ক্লান্তিতে ভারী। কিন্তু মুহূর্তেই তার দৃষ্টি কঠোর হয়ে ওঠে। বিছানার এক প্রান্তে হেলান দিয়ে আধভঙ্গি হয়ে শুয়ে আছে জবা। শরীরে ভারসাম্যহীন অবস্থান দেখে স্পষ্ট বোঝা যায় যে কোনো সময় সে পড়ে যেতে পারে। শেহবাজের ভ্রু কুঁচকে আছে। শব্দহীন পায়ে দ্রুত এগিয়ে গিয়ে নিজের শাল খুলে নিঃশব্দে জবার সামনে হাঁটু গেড়ে বসে। ফের সযত্নে তাকে বিছানায় শুইয়ে দেয়, যেন একটি ভঙ্গুর কাচের টুকরো হাতে ধরে রেখেছে। ফের জবার নরম গালের পাশে হাত রেখে কপালে গভীর চুম্বন এঁকে দেয় সে। এক অদ্ভুত আবেগ ছড়িয়ে পড়ে শেহবাজের রক্তে। নিঃশ্বাস ভারী হয়ে আসে তার, নিজের অজান্তে ফিসফিসিয়ে ওঠে। বোকা হাসের ছানা, এভাবে কেন ঘুমিয়ে পড়লে? যদি পড়ে যেতে, আবার অপেক্ষাতেই ছিলে বুঝি? তার কথায় জবার চোখের পাতায় এক ক্ষীণ কাঁপুনি জাগে, যেন সে স্বপ্নের অতল গহ্বরে ডুবে আছে। সামান্য নড়ে ওঠে, তারপর মুহূর্তের মধ্যে গুটিসুটি হয়ে শেহবাজের হাত আঁকড়ে ধরে। শেহবাজ স্থির চোখে তার দিকে তাকিয়ে থাকে। গভীর এক প্রশান্তি ছড়িয়ে পড়ে দৃষ্টিতে। ঠোঁটের কোণে অদৃশ্য এক হাসি খেলে যায়। তারপর নিঃশব্দে ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দেয় সে। ফের বুকের গভীরে জবার উষ্ণ দেহটাকে টেনে নেয়। চোখ বুঝতেই যেন সমস্ত ক্লান্তি বিলীন হয়ে যায়, শুধু নিখাত প্রশান্তি রয়ে যায় দুজনের মাঝখানে। রাত পেরিয়ে ভোর আসে। এক মিষ্টি উষ্ণতায় কক্ষ ভরে ওঠে। জানালা দিয়ে আসা সূর্যের কোমল আলো গায়ে পড়ে। দু চিত্তের ধীরে ধীরে এসে পৌঁছায় শেহবাজের চোখের পাতায়। সে একটু নড়ে, তারপর চোখ মেলে দেখে তার বুকের উপরে শান্ত হয়ে শুয়ে আছে জবা। শেহবাজ এক ঝলক তাকিয়ে থাকে, যেন এই দৃশ্যই তার সকালের প্রথম সুখ। আলতো হাতে জবার চুলে আঙুল চালিয়ে দেয় সে। ফের নরম গলায় বলে ওঠে, বোকা হাসের ছানা, আর কত ঘুমাবে? জবা চোখ বন্ধ রেখেই আরও গুটিসুটি হয়ে আসে, যেন শেহবাজের বুকের উষ্ণতা ছেড়ে এক চুলও নড়বে না। শেহবাজ গভীরভাবে শ্বাস নেয়। এই উষ্ণতাই যেন তার একমাত্র প্রশান্তি, তার একমাত্র বিশ্রাম। জবাকে আরও গুটিয়ে যেতে দেখে শেহবাজ এবার কঠিন স্বরে ধমক দেয়, জবা ফুল, সারাতে সময় হয়েছে। এবার না উঠলে কিন্তু বিছানা থেকে ফেলে দেবো তোমায়। শেহবাজের গম্ভীর কণ্ঠে উচ্চারিত কথাগুলো ঘুম জড়ানো জবার কানে প্রবল অভিঘাতের মতো বাজে। আধো আধো চোখে ধীর গতিতে জেগে ওঠে সে। চোখ পুরোপুরি খুলতেই সকালের আলো বুঝতে পারে। আর বিছানার এক প্রান্তে বসে থাকা শেহবাজকে দেখে চোখ কুঁচকে ফেলে। কোনো কিছু না ভেবে প্রশ্ন ছুড়ে দেয়, আপনি কখন এসেছেন? আর রাতে কোথায় ছিলেন? হ্যাঁ, জবার প্রশ্ন শুনে শেহবাজের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে পাল্টা প্রশ্ন করে, কৈফিয়ত চাইছো? শেহবাজের চোখের ধারালো দৃষ্টি উপেক্ষা করে জবা দৃঢ় কণ্ঠে জবাব দেয়, হ্যাঁ চাইছি কৈফিয়ত। অর্ধাঙ্গিনী আমি, আপনার অধিকার আছে জানার। জবার কথা শুনে শেহবাজ এক মুহূর্ত চুপ করে থাকে। এতদিন সে তো এটাই চেয়েছিল, জবা তার অর্ধাঙ্গিনী হওয়ার দাবিটা প্রতিষ্ঠা করুক, তাকে জিজ্ঞাসাবাদ করুক, তাকে নিয়ে ভাবুক। অথচ বোকা ফুলটা কখনোই তা করেনি। কিন্তু আজ সে নিজেই নিজের অধিকার দাবি করছে। শেহবাজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে যায়, তবে পরক্ষণেই যেন নিজেকে সংযত করে নেয়। সেই হাসি জবার চোখের আড়ালে মিলিয়ে যায়। গম্ভীর স্বরে আবার প্রশ্ন করে, হঠাৎ এত অধিকার ফলাচ্ছ কেন? শেহবাজের প্রশ্নে শুকনো ঢোক গিলে নেয় জবা। বুকের ভেতর শিহরণ ছড়িয়ে পড়ে, তবুও সে নিজেকে সামলায়। ভয়ে বিছানা থেকে উঠিয়ে দু কদম পিছিয়ে সরে যায়, কিন্তু হাল ছাড়ে না। গলার কাছে জমে থাকা ভয়কে শক্তিতে রূপান্তরিত করে দৃঢ় কণ্ঠে বলে ওঠে,
আপনি আমার স্বামী, আমি কখনোই চাইবো না আপনি আমি ব্যতীত অন্য কারো কাছে। বাক্যটি শেষ হওয়ার আগে শেহবাজ এক ঝটকায় তার সামনে এসে দাঁড়ায়। এক হাত বাড়িয়ে জবার থুতনি শক্ত করে চেপে ধরে। চোখে এক ধরনের দাবদাহ খেলে যায়, কণ্ঠস্বরে বজ্রের মতো কঠোরতা নেমে আসে। ফুল, আর একটা কথাও বেশি বলবে না। মনে রেখো, এই শেহবাজ মির্জার অস্তিত্বে শুধু এক নারীরই অধিকার, আর সে হচ্ছে তার সহধর্মিণী। তাই জবান সামলে কথা বলবে। এমন কিছু বলো না যা আমাকে তোমাকে শাস্তি দিতে বাধ্য করবে। শেহবাজের ভয়ঙ্কর অথচ দৃঢ় ঘোষণা মুহূর্তের জন্য জবার শ্বাসকে আটকে দেয়। তার হৃৎপিণ্ড এক তীব্র অনিয়মিত গতিতে ধুকপুক করতে থাকে, কিন্তু সেই কঠোর বাক্যের মাঝে লুকিয়ে থাকা মমতার ছোঁয়ায় এক অদ্ভুত প্রশান্তি শিহরণ জবার সারা দেহে ছড়িয়ে পড়ে। শেহবাজ মির্জার অস্তিত্বে শুধুমাত্র তার সহধর্মিণীর বিচরণ। শব্দগুলো মনের ভেতর ঘুরপাক খেতে থাকে। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শেহবাজের তীক্ষ্ণ চোখের দিকে। কি ছিল এই কথায় সে জানে না, শুধু জানে এই অমূল্য বাক্য তার ভেতর এক অদ্ভুত প্রশান্তি এনে দিয়েছে। শেহবাজ তার সেই প্রশান্তিময় চাহনি ধরে রেখে গম্ভীর স্বরে ফের বলে ওঠে, উজু করে এসো, সালাতের সময় ফুরিয়ে যাচ্ছে। শেহবাজের কথায় সম্বিত ফিরে পায় জবাব। এক ঝটকায় নড়ে চড়ে বসে, কিন্তু মনে কোনো এক অস্থিরতা দানা বাঁধতে থাকে। একটু থেমে খানিক ভাবনা চিন্তা করে অবশেষে শেহবাজের দিকে দৃষ্টিপাত করে বলে ওঠে, তবে ভালোবাসেন না কেন আমাকে? যেমন ভালোবাসেন সকল স্বামী স্ত্রী, যেমন ভালোবাসে সকল স্বামী স্ত্রী। এক নিমেষে স্থবির হয়ে যায় শেহবাজ। বিস্ময়ের দৃষ্টি ছুড়ে দেয় জবার দিকে। এই প্রশ্নের জন্য সে প্রস্তুত ছিল না। অতঃপর ধীরে পায়ে জবার একেবারে সম্মুখেও এসে দাঁড়ায়। তারপর গভীর শান্ত স্বরে জিজ্ঞাসা করে, ফুল, আজ কি হয়েছে তোমার? জবা শেহবাজের প্রশ্নকে একেবারে অবজ্ঞা করে দেয়। দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আমার কিছু হয়নি, ঠিক আছে আমি। আপনি বরং আমার প্রশ্নের উত্তর দিন। শেহবাজ এক খানিক পাল তার পানে তাকিয়ে থাকে, তারপর ঠোঁটের কোণে এক ব্যঙ্গাত্মক হাসির রেখা টেনে প্রশ্ন করে, সকল স্বামীর মতো যদি ভালোবাসতে শুরু করি, সহ্য করতে পারবে তো? সামান্য ছোঁয়াতেই তো তুমি বেকাবু হয়ে যাও। আমার গভীর স্পর্শ কিভাবে সইবে? শেহবাজের কণ্ঠে লুকিয়ে থাকা এক অচেনা রহস্য জবার শিরায় শিরায় বিদ্যুৎ প্রবাহ বইয়ে দেয়। মুহূর্তের মধ্যে তার গাল লজ্জায় অরুণিম হয়ে ওঠে, যেন নিজেকে সামলে রাখার শেষ আশাটুকু হারিয়ে ফেলেছে। এক অদ্ভুত অস্বস্তি গ্রাস করে নেয় তাকে। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, এই ভাবনা তার মনকে অস্থির করে তোলে। তাই দেরি না করে দ্রুত পা বাড়ায় অন্যত্র। পালিয়ে বাঁচার তীব্র তাড়নায় ছুটে যায় স্নানকক্ষে। শেহবাজ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে জবার স্নানকক্ষে প্রবেশের পথে। ঠোঁটের কোণে খেলা করা এক চিলতে বিজয়ের হাসি, যা তার অভ্যন্তরণের দানবীয় তৃপ্তিকে প্রকাশ করে দেয়। গভীর নরম অথচ রুদ্ধশ্বাস কণ্ঠে ফিসফিসিয়ে ওঠে শেহবাজ, নিজ মুখে যখন ভালোবাসার দাবি করেছো, তখন পূরণ না করে কি পারি? বোকা ফুল, প্রস্তুত হও এই শেহবাজ মির্জার ভালোবাসার অসহনীয় যন্ত্রণা সইবার জন্য। আমার অবুঝ হাসের ছানা। জুনায়েদ নির্ঘুম চোখে রুকাইয়াকে নিজের বুকে শক্ত করে ধরে রেখেছে। রাতভর এক মুহূর্তের জন্য তার পলক পড়েনি। এক দৃষ্টিতে চেয়ে থেকেছে তার অর্ধাঙ্গিনীর দিকে, অবিশ্বাসে বিস্ময়ে। এত সহজে যে সে তার ভালোবাসার মানুষটাকে পেয়ে যাবে এমন কোনো কল্পনাই ছিল না তার। সারাক্ষণ মনে হচ্ছিল হয়তো এটা নিছকই এক মায়াময় স্বপ্ন, বাস্তব নয়। আর যদি সে ঘুমিয়ে পড়ে তবে সেই স্বপ্ন ভেঙে যাবে চিরতরে। তাই ঘুমানোর সাহস করেনি, বরং অপলক তাকিয়ে থেকেছে রুকাইয়ার দিকে, যেন তার অস্তিত্বকে মনের মাঝে গেঁথে নিতে চায় জুনায়েদ। তার এই তীব্র চাহনির মাঝেই রুকাইয়ার নিদ্রা ভঙ্গ হয়। সে নড়ে চড়ে ওঠে, ধীরে ধীরে নিজেকে জুনায়েদের বুক থেকে ছাড়িয়ে নেয়। এক মুহূর্ত দ্বিধায় কাটিয়ে চোখ মেরে তাকাতেই দেখতে পায় জুনায়েদের গভীর দৃষ্টি। সেই দৃষ্টির তীব্রতায় রাতের সমস্ত স্মৃতি প্রবল বেগে ঝাঁপিয়ে পড়ে তার মনে। মনে পড়ে তাদের প্রেমময় আবেগময় অধিকার বোধে পূর্ণ সেই রাতের স্মৃতি। মুহূর্তেই গাল রাঙা হয়ে ওঠে রুকাইয়ার। প্রচণ্ড লজ্জায় মুখ চেপে ধরে স্থির হয়ে বসে থাকে, যেন নিজেকে আড়াল করতে চায়। রুকাইয়ার এই বোকা বোকা আচরণ দেখে জুনায়েদের ঠোঁটে এক চিলতে মুচকি হাসি খেলে যায়। ফের রুকাইয়ার সম্মুখল বসে ধীর গতিতে তার হাত সরিয়ে নিয়ে গভীর স্বরে বলে ওঠে, কি হয়েছে আপনার? লজ্জা পাচ্ছেন নাকি? জুনায়েদের প্রশ্নের উত্তর দিতে এক মুহূর্ত বিলম্ব করে না রুকাইয়া।
তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দাঁড়ায়, যেন তার এই অবস্থানে থাকার কোনো যুক্তি নেই। ফের কণ্ঠস্বরের দৃঢ়তায় নিজের অস্থিরতা ঢাকতে চেষ্টা করে বলে, একদম না, অজু করে আসুন। সালাত আদায় করবেন না? এহেন কথা বলেই কোনো উত্তর শোনার অপেক্ষা না করে স্নান কক্ষের দিকে ছুটে চলে যায় রুকাইয়া। অন্যদিকে জুনায়েদ নির্বিকার ভঙ্গিতে তার চলে যাওয়ার পানে দৃষ্টি তাক করে। চোখে প্রশান্তির আভা, ঠোঁটের কোণে এক মায়াময় হাসির রেখা খেলে যায় জুনায়েদের, যেন সে রুকাইয়ার সমস্ত অনুভূতি পড়তে পারছে। তার লজ্জা, তার অস্বস্তি, তার হৃদয়ের অলিখিত ভাষা, সব কিছু। শীতের কোনো আভাস নেই প্রকৃতিতে। সূর্যের সোনালি আলো চারিপাশে ছড়িয়ে পড়েছে, আর পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে চারিদিক। এই উজ্জ্বল প্রভাতে সালাত শেষে জবা একজন আদর্শ স্ত্রীর মতো শেহবাজের সামনে এসে দাঁড়ায়, তাকে প্রস্তুতিতে সহায়তা করতে। কিন্তু শেহবাজ সেই চিরচেনা গম্ভীর মুখাবয়ব বজায় রেখেই হঠাৎ বলে ওঠে, তোমায় কষ্ট করতে হবে না, আমি আজ কোথাও যাচ্ছি না। শেহবাজের কথায় জবার কপালে ভাঁজ পড়ে। বিস্ময়ে তাকিয়ে প্রশ্ন করে, কেন? শেহবাজ এবার তার দৃষ্টিকে গভীর করে। এক মুহূর্ত থেমে গিয়ে স্থির কণ্ঠে উত্তর দেয়, আজ তোমায় ভালোবাসবো, তাই কোথাও যাব না। শেহবাজের এমন অকপট বাক্যে জবা হতচকিত হয়ে পড়ে। কথাগুলো যেন তার মস্তিষ্কে ঝড় তোলে। সে কি ঠিক শুনেছে? বিস্ময়ের ভারে এক মুহূর্ত নিঃশব্দ দাঁড়িয়ে থাকে জবা। কি বলবে বা কিভাবে প্রতিক্রিয়া জানাবে কিছুই খুঁজে পায় না সে। অবশেষে বুঝতে পারে সে সত্যিই একটা বিশাল এলাহি কাণ্ড করে বসেছে। নিজের ভুল বুঝতে পেরে দ্রুত নিজেকে সামলে নিতে চায়, তাই আমতামতা করে বলে ওঠে, কিন্তু আপনি তো জমিদার, আপনি না গেলে সকল কর্ম কিভাবে সম্পাদিত হবে? শেহবাজ একরাশ হাসে, যেন জবার যুক্তিটা তার কাছে হাস্যকর ঠেকেছে। তাই গম্ভীর অথচ গভীর কণ্ঠে বলে, সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না বোকাফুল, বরং এখন ভাবো আজ আমাকে সামলাবে কিভাবে। শেহবাজের এই দুর্নিবার বাক্যে জবার শ্বাস আটকে আসে, গলা শুকিয়ে যায়। তাই এক প্রকার ঢোক গেলে বলে, আজ আমার অনেক কাজ আছে। শাহনূর আপাজানের সঙ্গে দেখা করতে হবে। আপনি থাকুন, আমি আসছি। কথাগুলো শেষ করেই কোনো বিলম্ব না করে পলায়নের পথ ধরে সে, যেন এক মুহূর্ত এখানে থাকলে বিপদের মুখে পড়বে। জবার এমন তড়িঘড়ি চলে যাওয়ার দৃশ্য দেখে শেহবাজ উচ্চস্বরে হেসে ওঠে। ফের তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, বোকাফুল, সাহস তো কম করনি, অনুমতি ছাড়াই চলে যাওয়ার স্পর্ধা দেখালে। আজ আমি দেখবো তুমি ঠিক কতক্ষণ আমার থেকে পালিয়ে থাকতে পারো। জবা এক ছুটে শাহানুরের কক্ষে গিয়ে থামে। সেখানে যেতেই শাহানুরকে দেখে থমকে যায় জবা। কেমন অন্যরকম লাগছে মেয়েটাকে। তাই জবা বেশি না ভেবে শাহানুরের উদাসীন মুখের সম্মুখে গিয়ে চিন্তিত ভঙ্গিতে প্রশ্ন করে, আপাজান, কি হয়েছে আপনার? এমন উদাসীন লাগছে কেন আপনাকে? জবার প্রশ্নে শাহানুর মুখ তুলে চায় তার পানে। ফের খানিকক্ষণ এক ধ্যানে জবাকে দেখে শাহানুর বলে ওঠে, জানি না কি হয়েছে আমার। বলে নিজ বুকের বাঁ পাশে হাত রেখে বলে ওঠে, এখানটায় কেমন যেন করছে, একদমই ভালো লাগছে না। শাহানুরের কথায় জবা হতভম্ব হয়ে যায় তার পানে। ফের শান্ত কণ্ঠে বলে ওঠে, কেন এমন লাগছে আপনার? অনর্থক বাক্য ব্যয় না করে জবা চুপচাপ বসে থাকে তার কক্ষে, শাহানুরের পাশেই। অন্যদিকে আজ শেহবাজের দরবার সবাই না যাওয়ায় এক বিরাট হুলস্থুল কাণ্ডের সৃষ্টি হয়। সবাই সদের অনেকেই এসে হাজির হয় জমিদার মহলে। তাদের সকলের একটাই প্রশ্ন, জমিদার হুজুর ঠিক আছেন তো? এই হুলস্থুল ধ্বনিতে শেহবাজ সেখানে সকলের সম্মুখে এসে তার শির উঁচু করে দাঁড়িয়ে বলে ওঠে, আমি একদম ঠিক আছি, কিছু ব্যক্তিগত কারণে আমি আজ কোথাও যাচ্ছি না। শেহবাজের ধরিতে সকলে তার পানে অবাক নয়নে দৃষ্টি তাক করে। আজ অবধি এই মির্জানগরের জমিদার তার কোনো কর্ম ত্যাগ করেনি, সেটা যত বড় কারণই থাকুক না কেন। তাই সবাই তার কথায় বেশ অবাকই হয়। তবুও কেউ দ্বিতীয় প্রশ্ন করতে সাহস সঞ্চার করতে পারে না। তাই যেভাবে এসেছিল সে সেভাবেই সকলে ফিরে যায়। শুধু তৌসিফ অবাক হয়ে তাকিয়ে থাকে শেহবাজের পানে। তার সচল মস্তিষ্ক ধরতে পারছে না জমিদার শেহবাজ মির্জার এহেন কর্মের কারণ। সকলে চলে যেতেই শেহবাজ তার দৃঢ় কদমে শব্দ তুলে এগিয়ে যায় শাহানুরের কক্ষে। সেখানে গিয়ে দাঁড়াতেই জবার দৃষ্টি পড়ে শেহবাজের গম্ভীর দৃষ্টিতে। ফের শেহবাজকে কোনো কথা বলতে না দিয়ে জবা তার সম্মুখে গিয়ে বলে ওঠে, আরে, আমার তালিম গ্রহণের সময় হয়েছে, আমি এখন সেখানেই যাচ্ছি। বলেই জবা এক মুহূর্ত বিলম্ব না করে ছুটে চলে যায় রুকাইয়ার কাছে তালিম গ্রহণে। শেহবাজ জবার পাড়ে তাকিয়ে মুখে কুটিল হাসি ফুটিয়ে বলে ওঠে, বেশ, তবে দেখা যাক আজ কতটা অজুহাত তুমি দিতে পারো।
জবা আজ খুব মনোযোগ সহকারে নিজ তালিম গ্রহণ করছে আর নিজের কপালে ফুটে ওঠা ঘামের বিন্দুগুলো বারবার নিজ আঁচল দিয়ে মুছে। আজকের জবাকে কেমন অদ্ভুত ঠেকল রুকাইয়ার নিকট, তাই সে সন্দিহান কণ্ঠে প্রশ্ন করে ওঠে। কি ব্যাপার, কি হয়েছে তোমার? কিছু হয়নি আপাজান, আমি ঠিক ঠিক আছি। জবার প্রত্যুত্তর রুকাইয়ার আর ঘাটায় না, সে ব্যস্ত হয়ে পড়ে তার কর্মে। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন রুকাইয়া জবাকে তালিম গ্রহণে আজকের মতো ইটি টানতে চায়। যেই মেয়ে ছুটির জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকতো, আজ সে ছুটি চায় না। তার যত ধরনের সমস্যা আছে সব বের করে তাকে বোঝাতে বলে রুকাইয়াকে। রুকাইয়া অবাক হয়ে দেখে জবার কর্ম, তবুও ভাবে হয়তো মেয়েটার আজ পড়ার প্রতি আগ্রহ বেড়েছে বেজায়। এমন করতে করতে সময় ফুরোয় অনেক। হঠাৎ সেখানেও আগমন ঘটে শেহবাজের। সে নিঃশব্দে জবার পেছনে এসে দাঁড়ায়। শেহবাজকে দেখা মাত্রই রুকাইয়া নিজ মাথার ঘোমটাখানা আরও টেনে বলে ওঠে, ভাইজান, আপনি এখানে? রুকাইয়ার প্রশ্নে জবাও পেছন ঘুরে ভয়ার্ত দৃষ্টিতে শেহবাজের পানে তাকায়। তখনই শেহবাজ বলে ওঠে, তোমার পাঠ গ্রহণের তালিম যদি শেষ হয় তবে আমি আমার অর্ধাঙ্গিনীকে নিয়ে যেতে চাই। শেহবাজের কথায় রুকাইয়া বলে ওঠে, ভাইজান, পাঠ গ্রহণ অনেক আগেই শেষ হয়েছে। না না না, আমার এখনো কিছু শেখার বাকি আছে। জবার কথায় শেহবাজ কোনো গুরুত্ব না দিয়ে নিজ শক্ত মুঠিতে জবার কোমল হাতখানা চেপে ধরে বলে ওঠে, যদি শাস্তি না পেতে চান তবে এক্ষুনি চলুন। জবা শেহবাজের ক্রোধান্বিত মুখের অবয়ব দেখে আর কোনো কথা না বলে পদচারণ করে শেহবাজের সাথে সাথে। শেহবাজ জবাকে কক্ষে এনে শব্দ করে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধের শব্দে জবার সর্বাঙ্গ কেঁপে ওঠে। সে ভয়ার্ত দৃষ্টিতে শেহবাজের পানে চায়। তখনই শেহবাজ জবার পানে অগ্নিশর্মার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তার নিকট এগোতে উদ্যত হয়। অন্যদিকে শেহবাজের এহেন রূপ দেখে জবা বুঝতে পারে আজ সারাদিনে তার করা কর্মের ফল নিশ্চয়ই তার ফুসবাবু তাকে সুদে আসলে ফিরিয়ে দেবে। এহেন কথা জবার মাথায় ঘুরপাক খেতে জবার গলায় শুকিয়ে আসে। সে শুকনো গলায় ঢোক গিলে পেছোতে থাকে শেহবাজ থেকে। সূর্যাস্তের পর মাত্র কিছুক্ষণ কেটেছে, অথচ আকাশ গভীর অন্ধকারে আচ্ছন্ন। ভারী মেঘের চাদরে ঢেকে গেছে সমগ্র অম্বর। প্রকৃতি যেন এক নিঃশব্দ পূর্বাভাস দিচ্ছে আসন্ন দুর্যোগের। আর তা হলো সত্যি। মুহূর্তেই প্রকৃতির ভয়াল রোষ নেমে এলো। বিদ্যুতের তীব্র চমক আর বিস্ফোরিত গর্জনে পুরো মহল প্রাঙ্গণ কেঁপে উঠল। জবা আতঙ্কে এক লাফে থমকে দাঁড়ায়। হৃস্পন্দন মুহূর্তের জন্য থেমে আসে। ঠিক তখনই বারান্দায় মুষলধারে বৃষ্টির আঘাত পড়তে শুরু করে। অন্ধকার আকাশ যেন জলপ্রপাতের মতো ধারায় ভেঙে পড়ে পৃথিবীর বুকে। প্রকৃতির এ প্রচণ্ড রুদ্ররোষের মাঝেও জবা কেবল এক মুহূর্তের জন্য সব ভয় ত্যাগ করে। চোখ তুলে শেহবাজের দিকে তাকায়, তারপর গভীর প্রত্যয়ে বলে ওঠে, বৃষ্টি হচ্ছে, আমি ভিজবো। একদমই না, এ সময় বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। আজ জবার কি হলো কে জানি। শেহবাজের কথা সম্পূর্ণ উপেক্ষা করে সে ছুটে যায় বারান্দার দিকে। এমন নির্লিপ্ত অবাধ্যতা শেহবাজের চোখে আগুন জ্বালিয়ে দিল। তার কথা উপেক্ষা করার সাহস দেখিয়েছে জবা। এই চিন্তা মাত্রই তার রক্ত টকবক করে ফুটতে লাগলো। চোখ মুখ কঠিন হয়ে উঠল। রাগে সারা শরীর জ্বলে গেল। দাঁতে দাঁত চেপে সে গর্জে উঠল, বোকা ফুল, এখন তো দেখছি অবাধ্যতাও শিখে গেছো। কিন্তু মনে রেখো, এই অবাধ্যতার শাস্তি তোমায় পেতেই হবে। বলেই শেহবাজ দ্রুত পায়ে বারান্দার দিকে এগিয়ে যায়। কিন্তু হঠাৎ তার পা থমকে যায় এক মুহূর্তের জন্য। সামনে দাঁড়িয়ে জবা, দুই হাত প্রসারিত, চোখ বন্ধ করে মুষলধারে বর্ষণের নিচে নিজেকে সমর্পণ করেছে। তার মুখে এক অদ্ভুত পূর্ব প্রশান্তি, যেন সে প্রকৃতির স্পর্শে বিলীন হয়ে গেছে। শেহবাজের ক্রোধ তখনও চলছিল, কিন্তু সেই দৃশ্য এক নিমিষে তার রক্তকে স্থবির করে দেয়। বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখে এক অপলক চেয়ে থাকে। কি যেন এক অজানা মোহ তাকে গ্রাস করে নিচ্ছে। বর্ষার স্বচ্ছ জলের ফোঁটায় স্নাত জবার শুভ্র মুখশ্রীর সৌন্দর্য যেন স্বর্গ থেকে আগত। এই দৃশ্য দেখে শেহবাজ গুনগুনিয়ে বলে ওঠে, তোমার এহেন রূপে দেখার অধিকার আমি ব্যতীত কারণই, কারণ তুমি নামক ফুলটি যে শুধুই আমার। বলেই পদক না সরিয়ে শেহবাজ ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। বর্ষণের ধারায় তার সর্বকায়া ও পোশাক ভিজতে থাকে, কিন্তু সে কিছুই টের পায় না। কি করে পাবে? তার সমস্ত সত্তা যে নিমগ্ন জবার অস্তিত্বে। একেবারে কাছে এসে কোনো শব্দ না করেই সে দৃঢ় হাতে জবার খোপা খুলে দেয়।
মুহূর্তেই নরম রেশমি কেশগুচ্ছ নদীর স্রোতের ন্যায় হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়ে। পানির কণাগুলো মুক্তোর মতো জলজল করতে থাকে সেই কালো স্রোতে। চমকে ওঠে জবা, চোখ মেলে তাকায় সম্মুখে শেহবাজ। নিঃশ্বাস ভারী হতে থাকে তার, পিছু হটতে চায় কিন্তু পরক্ষণেই অনুভব করে শীতল দৃঢ় এক হাত তার কোমরে স্থির। নিমেষে শেহবাজ তাকে টেনে নেয় নিজের বুকে। মুষলধারে নেমে আসা বর্ষার মাঝে তাদের দুটি সিক্ত অবয়ব এক হয়ে যায়। একটি প্রবল দাবানল, আরেকটি শান্ত জলের মতো একসঙ্গে মিশে যায় গভীর এক আবেশে। এহেন পরিস্থিতিতে জবার সর্বাঙ্গ এক অজানা শিহরণে সংকুচিত হয়ে ওঠে। ক্ষণে ক্ষণে শরীর বিদ্যুৎপৃষ্ট হয়। শেহবাজ সেই সংকোচ স্পষ্টই অনুভব করে, অথচ তার বাজ পাখির ন্যায় দৃষ্টি নিবদ্ধ থাকে জবার রক্ত জবার ন্যায় লাল কম্পিত অশ্রু জগরে। এক অদ্ভুত নেশা তাকে গ্রাস করে। ফলশ্রুতিতে ঠান্ডা অথচ দৃঢ় হাতে শেহবাজ নিজের আঙ্গুল হালকা ছুঁয়ে দেয় জবার রক্তিম অধরে। সেই স্পর্শে জবার নিঃশ্বাস মুহূর্তেই থমকে যায়। বুকের ধুকপুকুনিতে এক অদৃশ্য ঝড় বয়ে যায়। সে ছটফট করে, নিজেকে ছাড়ানোয় মরিয়ার প্রচেষ্টা চালায়। কিন্তু শেহবাজ, সে কি এত সহজে মুক্তি দেবে তার কোমল ফুলকে? শেহবাজের বাহুডোরে বন্দি জবা যখন তার থেকে সরে যাওয়ার প্রচেষ্টায় লিপ্ত, তখনই শেহবাজ গভীর ভারী কণ্ঠে বলে ওঠে, এত ছটফট করছো কেন? আমি ছটফট করতে শুরু করলে সইতে পারবে তো ফুল? শব্দগুলো বজ্র আঘাতের মতো আঘাত করে জবার চেতনায়। স্থির হয়ে যায় সে, সমস্ত শরীর জমে যায় শীতলতায়। ফলস্বরূপ দৃষ্টি নামিয়ে নেয় মেঝের দিকে। আর তখনই শেহবাজ করে বসে এক অবিশ্বাস্য কাজ। এতক্ষণ জবার কোটিদেশ ধরে রাখা হাত শিথিল করে সে জবার বাঁকানো কোমরে অদ্ভুত এক দৃঢ়তা ভরা স্পর্শ বুলিয়ে দেয়। জবা শিউরে ওঠে, হতচকিত দৃষ্টি তুলে বলতে চায়, আপনি কি কিন্তু বাক্য অসম্পূর্ণই থেকে যায়। জবার ঠোঁট কাঁপে, অথচ কোনো শব্দ বের হয় না। কি করে হবে? তার সমস্ত উচ্চারণ শেহবাজের স্পর্শে স্তব্ধ হয়ে গেছে। এক নিঃশব্দ দাবানলের মতো শেহবাজ ঝুঁকে পড়ে, জবার রক্তিম অধরের উপর নিজের প্রগাঢ় অধর রাখে। প্রথমে স্নিগ্ধ, যেন এক অনিশ্চিত ছোঁয়া, তারপর ধীরে ধীরে গভীর দাবানলের মতো সব গ্রাস করে নেয়ার এক স্পর্শ। জবা হতবিহ্বল হয়ে রয়। সমগ্র শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছে তার, অথচ এক আশ্চর্য উত্তাপে দগ্ধ হচ্ছে সে। এক মুহূর্ত, দুই মুহূর্ত, সময় থমকে থাকে। আর সেই স্থবিরতার মাঝে শুধু তাদের উষ্ণ শ্বাস একে অপরকে স্পর্শ করে। শিহরণ খেলে যায় জবার শিরায় শিরায়, অথচ সে নড়তেও পারে না। এরপরই শেহবাজ ধীরে অথচ অবিচল ভঙ্গিতে জবাকে নিজের বাহু বন্ধনে পুড়ে নেয়। কোনো বাধা, কোনো প্রতিবাদ, কোনো প্রতিরোধই যেন তার জন্য আজ অর্থহীন। হঠাৎ করেই জবা টের পায় সে শূন্যে ভাসছে। শেহবাজ তাকে তুলে নিয়েছে তার শক্তিশালী বাহুতে। ভয়ে হতবুদ্ধি হয়ে জবা ছটফট করে ওঠে। তার কণ্ঠস্বরে আতঙ্ক আর অসহায়তা মিশে যায়। করছেন? ভালোবাসছি, নিজ অর্ধাঙ্গিনীকে সম্পূর্ণরূপে আপন করে দিচ্ছি। শেহবাজের কথায় জবা আর একটিও প্রতিক্রিয়া দেখায় না। সে শুধু নিঃশব্দে নিজের লজ্জিত মুখখানা লুকিয়ে ফেলে শেহবাজের প্রশস্ত বুকে। সেই নরম নিরীহ স্পর্শে শেহবাজের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসির রেখা খেলে যায়, যেন এই ক্ষণজন্মা দৃষ্টিটুকু সেই হৃদয়ের গহীনে বন্দি করে রাখতে চায়। তারপর কোনো দ্বিধা ছাড়াই অবিচল পদক্ষেপে শেহবাজ জবাকে বাহুবন্দি করে এগিয়ে যায় কক্ষের দিকে। সেখানে পৌঁছে সে সাবলীল ভঙ্গিতে জবাকে তাদের মখমলের বিছানায় বসিয়ে দেয়। জবা চমকে ওঠে, চোখ বিস্ফোরিত হয়ে অস্থির কণ্ঠে বলে ওঠে, আমার সম্পূর্ণ শরীর ভেজা, এখানে বসলে সব ভিজে যাবে। কিন্তু শেহবাজের মুখে একরকম প্রশান্তির ছায়া, চোখে তীব্র মুগ্ধতা। গভীর মোহনীয় কণ্ঠে সে কেবল বলে, যাক। এই একটি মাত্র শব্দই শ্বাস বন্ধ হয়ে আসে জবার। দৃষ্টি বিভ্রান্ত হয়ে যায়। আতঙ্ক, লজ্জা আর এক অদ্ভুত অস্থিরতায় সে ছটফট করে ওঠে। শেহবাজ ধীরে ধীরে নিজের হাত বাড়িয়ে জবার চিবুক ধরে তোলে। সেই শীতল অথচ দৃঢ় স্পর্শে জবার শরীর আরও কেঁপে ওঠে। তারপর শেহবাজ এক দৃষ্টিতে মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে থাকে জবার রক্তিম হওয়া মুখশ্রীর পানে। গভীর অন্ধকার কালো চোখ দুটি জবার লাজুক নয়নের মাঝে হারিয়ে যায় বারংবার। সময় স্থির হয়ে যায়, চারিপাশের সব কিছু নিষ্প্রাণ মনে হয়। অতঃপর ধীর অথচ দৃঢ় কণ্ঠে শেহবাজ বলে ওঠে, তোমার ওই ভেজা আখি যুগল আমায় কাবু করে ফেলেছে ফুল।
শেহবাজের এহেন কথায় জবা শুধু হতবাক হয়ে তাকিয়ে থাকে তার সামনে দাঁড়িয়ে থাকা ওই ভয়ঙ্কর অথচ মোহনীয় পুরুষটির দিকে। এই প্রথমবার শেহবাজের বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টির ভাষা পড়তে পারছে সে। সেই দৃষ্টিতে স্পষ্ট হয়ে উঠেছে জবাকে আপন করে নেয়ার তীব্র আকাঙ্ক্ষা। জবাও হারিয়ে যায় সেই দৃষ্টির মোহে। সময় স্থির হয়ে যায়। তখনই শেহবাজ ধীর লয়ে হাত বাড়িয়ে জবার সিক্ত এলোমেলো চুল সরিয়ে দেয়। আঙুলের সামান্য স্পর্শে শিহরিত হয় জবা। এরপর শেহবাজ বিন্দুমাত্র দ্বিধা না করে জবার কপালে এক দীর্ঘ গভীর চুম্বন এঁকে দেয়। জবা অনুভব করে শেহবাজের উষ্ণ ঠোঁটের স্পর্শ, যা তার সমস্ত ভয়কে মুহূর্তেই গলিয়ে দেয়। বুকের ভেতর জমে থাকা সংশয়গুলো মিলিয়ে যায় শেহবাজের উষ্ণতায়। এরপর শেহবাজ ধীরে ধীরে তার মুখ নামিয়ে আনে জবার কর্ণের কাছে। নিঃশ্বাসে শীতল স্পর্শে জবা আরও একবার কেঁপে ওঠে। ফিসফিসে শেহবাজ বলে,